সময় এই জগতের সবচেয়ে শক্তিশালী জিনিস, যার সাথে মোকাবিলা করার ক্ষমতা কারোর নেই। সময় আমাদের জীবনে বহু দুঃখ কষ্ট আনে, কিন্তু সময়ই আবার সেই দুঃখ কষ্ট নির্মূলও করে। কিন্তু কি হবে যদি আমরা সময়কে বদলাতে পারি? আর ঠিক এই ভুলটাই করেছিল দক্ষিণ কোরিয়ার দুজন মেয়ে। তারা পৃথক পৃথক সময়ে অবস্থান করলেও একটা ফোন তাদের মধ্যে যোগসূত্র তৈরি করে, অর্থাৎ অতীতের সঙ্গে বর্তমানের যোগসূত্র, এবং এর ফলেই তাদের জীবনে নেমে আসে ঘোর বিপদ, যেটা তাদের জীবনকে চিরতরে বদলে দেয়। হ্যালো গাইস, দিস ইজ মীনাক্ষী। আজকে আমাদের নিবেদন মাথা নষ্ট করা অসাধারণ একটা কোরিয়ান থ্রিলার মুভি দ্য কল। মুভির শুরুতেই দেখানো হয় আমাদের গল্পের অন্যতম প্রধান চরিত্র সোয়ানকে। সে একটা নির্জন এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন একটা গাড়ি এসে তাকে লিফট দেয়। এই গাড়ির ড্রাইভারের নাম হলো সাংহো। সে সোয়ানের প্রতিবেশী। এরপর সোয়ান একটা কল করার জন্য সাংহোর ফোনটা চায়, কারণ সে তার ফোনটা স্টেশনে হারিয়ে ফেলেছে। তাই সাংহো তার ফোনটা সোয়ানকে রেখে দিতে বলে, কিন্তু সে ফোনটা নিতে রাজি হয় না। তার বাড়িতে একটা টেলিফোন আছে, সেটা দিয়েই সে কাজ চালিয়ে নিতে পারবে। ঘরে ঢুকে সোয়ান টেলিফোনটা নিয়ে তার হারিয়ে যাওয়া ফোনে কল করে। কল রিসিভ হলে সে বুঝতে পারে যে তার ফোনটা কোনো এক মহিলা স্টেশন থেকে কুড়িয়ে পেয়েছে। সোয়ান তার ফোনটা নিয়ে আসার জন্য অ্যাড্রেস জিজ্ঞাসা করলে সেই মহিলা একটা মোটা অঙ্কের টাকা ডিমান্ড করে, এবং এরপর সে ফোনটা সুইচ অফ করে দেয়। খানিকক্ষণ বাদে সেই টেলিফোনটা আবার বেজে ওঠে। ফোনে একটা মেয়ে সোয়ানকে বলে, তুমি ঠিকই বলেছ, আমার মা একটা পাগল, সে আমায় ঘরে বন্দি করে রেখেছে। কিন্তু সোয়ান এ সমস্ত কথার কিছুই বুঝতে পারে না। সে ওই মেয়েটাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই সে ফোনটা কেটে দেয়। এরপর সোয়ান যায় হসপিটালে। সেখানে গিয়ে সে জানতে পারে যে তার মায়ের ব্রেনে একটা টিউমার আছে, এবং সেটা অপারেশন করতে প্রচুর টাকা লাগবে। সোয়ান এ ব্যাপারটা তার মাকে জানায়। তার মা বলে, তুমি কি করে এত টাকা জোগাড় করবে? কত টাকাই বা তুমি রোজগার করো? আমার মৃত্যুর পর তুমি ইন্স্যুরেন্সের টাকাটা তুলে নিও, আর তোমার বাবার কবরের পাশেই আমাকে কবর দিও। এসব কথা শুনে সোয়ান রেগে উঠে যায় এবং বলে, তোমার মনে হয় যে তুমি আমার বাবার পাশে থাকার যোগ্য? আসলে সোয়ান তার মাকে খুব একটা পছন্দ করতো না, কারণ তার মায়ের কারণেই তার বাবা দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছে। সেজন্যে সে তার মাকে কখনো ক্ষমা করতে পারে না। এরপর সে বাড়ি ফিরে আসে। তখন সেই অজানা মেয়েটা আবার সোয়ানকে ফোন করে। সেই মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, আমি ইয়ংসুক বলছি, আমার মা আমাকে মেরে ফেলবে, তুমি প্লিজ আমাকে বাঁচাও। সোয়ান জিজ্ঞাসা করে, তুমি কে, কাকে চাও? তখন সে মেয়েটি বলে, এটা সংহির দোকান না? উত্তরে সোয়ান বলে, না, এবং এরপর মেয়েটি কল কেটে দেয়। রাতের বেলা সোয়ান ঘরের দেওয়ালে একটা ছবি আটকাতে থাকে। দেওয়ালে পেরেক পোতার সময় সে দেখে দেওয়ালটা ফাঁপা, এবং বারবার পেরেকগুলো দেওয়ালের ওই পিঠে পড়ে যাওয়ার শব্দ হচ্ছে। তখন সোয়ান হাতুড়ি দিয়ে দেওয়ালটা ভাঙে। সে দেখে দেওয়ালের ওই পিঠে একটা সিঁড়ি আছে, যেটা সরাসরি বেসমেন্টে নেমে গেছে। সোয়ান বেসমেন্টে গিয়ে দেখে যে সেখানে একটা বাক্স পড়ে আছে, এবং সেই বাক্সের মধ্যে থেকে সে পুরনো একটা ডায়েরি খুঁজে পায়। এরপর সেই ডায়েরি থেকে বেরিয়ে আসে একটা মেয়ের ফটো, যে ফটোটা 1999 সালে তোলা হয়েছিল। এই ফটোর মেয়েটাকে সোয়ান চিনত না, তাই সে ফটোটা তার প্রতিবেশী সাংহোকে দেখায়। সাংহো বলে, এর নাম ইয়ংসুক। ইয়ংসুকের মা একজন তান্ত্রিক ছিলেন। তাছাড়া তাদের কথোপকথন থেকে এটা জানা যায় যে সোয়ানদের বাড়িটাতে আগে ইয়ংসুক এবং তার মা বসবাস করত। পরে সেই বাড়িটা সোয়ানের বাবা কিনে নিয়েছিল। এরপর বাড়ি ফেরার পথে সোয়ান সংহির দোকানটা দেখে, যেটার কথা সেই অজানা মেয়েটা ফোনে বলছিল। সোয়ান বাড়ি ফিরলে সেই মেয়েটা আবার তাকে ফোন করে। সে চেঁচিয়ে বলতে থাকে, বাঁচাও, আমার মা আমাকে আগুনে পুড়িয়ে ফেলছে, প্লিজ বাঁচাও। তখন মুভিটা দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় সেই অজানা মেয়ে ইয়ংসুককে তার মা বেসমেন্টে টেনে নিয়ে যাচ্ছে। সে ইয়ংসুকের গায়ে আগুন লাগাতে যায়, কিন্তু হাতাহাতির ফলে আগুনটা সিঁড়িতে পড়ে যায়, এবং যার জন্য সিঁড়িটা জ্বলে ওঠে। ঠিক তখন সোয়ান দেখে তাদের বেসমেন্ট থেকে ধোঁয়া বেরোচ্ছে,
এবং সিঁড়িতে আগুন লেগে গেছে, কিন্তু অদ্ভুতভাবে সেখানে কেউই ছিল না। আসলে এই মুভিটাতে একই সঙ্গে দুটো সময়কালের ঘটনা চলছিল। একদিকে ইয়ংসুক ছিল 1999 সালে, আর এদিকে সোয়ান উপস্থিত ছিল 2019 সালে। এবং ইয়ংসুক আর সোয়ানকে একই সূত্রে যুক্ত করেছে সেই টেলিফোনটা, যেটা একটা টাইম মেশিনের মতো কাজ করছিল। এর ফলে 1999 সালে ইয়ংসুকের সাথে যেসব ঘটনা ঘটছিল এবং তার সরাসরি প্রভাব পড়ছিল 2019 সালে থাকা সোয়ানের ওপর, এবং এই ব্যাপারটা সোয়ানের কাছেও স্পষ্ট হয়ে ওঠে। পরের দিন ইয়ংসুক আবার সোয়ানকে ফোন করে এবং বলে, তুমি কালকে আমাকে বাঁচাতে এলে না কেন? সোয়ান তখন এসব কথা উপেক্ষা করে বলে, ইয়ংসুক, আমি তোমার একটা ফটো পেয়েছি, যেটা 1999 সালের 26শে নভেম্বর তোলা হয়েছিল। ইয়ংসুক বলে, কি বলছো কি? আজকেই তো 18 তারিখ। তখন সোয়ান ইয়ংসুকের ডায়েরির লেখাগুলো পড়তে থাকে। ইয়ংসুক ছুটে গিয়ে তার ডায়েরি চেক করে এবং দেখে সোয়ানের কথার সাথে তার ডায়েরি লেখাগুলো হুবাহু মিলে গেছে। কিন্তু ইয়ংসুক এই লেখাগুলো আগের দিনই লিখেছে এবং এ ব্যাপারে কেউ কিছু জানেও না। তাহলে সোয়ান এগুলো জানলো কি করে? সে সোয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ফলো করছো? উত্তরে সোয়ান বলে, তুমি হয়তো আমার কথার বিশ্বাস করবে না, কিন্তু এই মুহূর্তে আমরা দুজন একই বাড়িতে আছি, শুধু সময়টা আলাদা। স্বাভাবিকভাবেই এসব কথা ইয়ংসুকের মাথার উপর দিয়ে যায়। সে ফোনটা রেখে দিতে গেলে সোয়ান ইন্টারনেটে ঘেঁটে জানায় যে আজ রাতে ডিম্পো এয়ারপোর্টে একটা প্লেন ক্র্যাশ হবে। রাতের বেলা খাবার টেবিলে ইয়ংসুক এবং তার মায়ের কথোপকথন শুনলে আমরা বুঝতে পারি যে সেই মহিলাটা ইয়ংসুকের আসল মা নয়, বরং সৎ মা। তাই সে ইয়ংসুকের সাথে সব সময় এরকম কঠোর ব্যবহার করে। কিছুক্ষণ বাদে টিভিতে খবর দেখানো হয় যে ডিম্পো এয়ারপোর্টে একটা প্লেন ক্র্যাশ হয়েছে, যে খবরটা সোয়ান আগে থেকেই তাকে জানিয়েছিল। এর ফলে ইয়ংসুক সোয়ানের বলা সমস্ত কথায় বিশ্বাস করতে শুরু করে। পরের দিন সে আবার সোয়ানকে ফোন করে এবং তার থেকে ভবিষ্যতের পৃথিবীর কথা শুনতে থাকে। এরকম কথোপকথন চলাকালীন সোয়ান জানায় যে সে যখন ছোট ছিল তার মা একবার গ্যাস বন্ধ করতে ভুলে গেছিল এবং এর ফলে বাড়িতে আগুন লেগে তার বাবা মারা যায়। এমনকি সেই আগুনের ফলে সোয়ানের শরীরেও বিভিন্ন ক্ষতচিহ্ন তৈরি হয়েছে। তখন ইয়ংসুক সোয়ানের কাছে নিজের ভবিষ্যতের কথা জানতে চায়। সোয়ান ইয়ংসুকের নাম ইন্টারনেটে সার্চ করতে যাবে, ঠিক তখনই ইয়ংসুক তাকে বলে, থাক থাক, দেখতে হবে না। মা বলে, আমি নাকি অপয়া, তাই আমার ভবিষ্যৎ না দেখাই ঠিক হবে। সেই সময় ইয়ংসুকের মা উপরে আসতে থাকলে ইয়ংসুক ফোনটা কেটে দেয়। এরপর দেখা যায় যে 1999 সালের সোয়ানের পরিবার ইয়ংসুকদের বাড়িতে এসেছে বাড়িটা দেখার জন্য, কারণ খুব তাড়াতাড়ি তারা ইয়ংসুকদের বাড়িটা কিনে নেবে। তখন ইয়ংসুকের সাথে দেখা হয় ছোট্ট সোয়ানের সাথে। সোয়ান ইয়ংসুককে চিনতে না পারলেও ইয়ংসুক তাকে চিনতে পেরেছে। এরপর সে বর্তমানে সোয়ানকে ফোন করে তার বাবার কণ্ঠস্বর শোনাতে থাকে। এত বছর পর সেই পুরনো কণ্ঠস্বর শুনতে পেয়ে সোয়ান প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। তখন ইয়ংসুক সোয়ানের বাবাকে আবার বাঁচিয়ে তোলার পরামর্শ দেয়। স্বাভাবিকভাবে সোয়ানও এই প্রস্তাবে রাজি হয়। এরপর যেদিন সোয়ানের বাবা মারা গিয়েছিল ঠিক সেই দিন ইয়ংসুক ছুটে যায় সোয়ানদের বাড়িতে। সোয়ানের বাবা গ্যাসে আগুন লেগে মারা গিয়েছিল, তাই সে সোয়ানদের বাড়িতে ঢুকে লুকিয়ে লুকিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দেয় এবং এর ফলে সোয়ানের বাবা মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। ঠিক তখন 2019 সালে সোয়ানের সাথে অদ্ভুত এবং অলৌকিক সব ঘটনা ঘটতে থাকে। তার হারিয়ে যাওয়া ফোনটা ফিরে আসে, তার পোশাক আশাক এবং তাদের বাড়ির রূপটাও আপনা আপনি পরিবর্তিত হতে থাকে। সোয়ান ছুটে বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং রীতিমতো সে থমকে দাঁড়িয়ে পড়ে। তার চোখের সামনে দাঁড়িয়ে ছিল তার মৃত বাবা, কিন্তু এটা কোনো স্বপ্ন ছিল না। আসলে অতীতে ইয়ংসুকের ওভেন বন্ধ করার ফলে সোয়ানের বর্তমান সম্পূর্ণ বদলে গেছে। সোয়ান তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সোয়ানের হঠাৎ কান্না করা দেখে তার বাবা মা একটু অবাক হয়। আসলে অতীতের পরিবর্তনের ফলে বর্তমানে যেসব পরিবর্তন ঘটছে তার সাক্ষী শুধুমাত্র দুজন, সোয়ান এবং ইয়ংসুক। বাকিরা এসব পরিবর্তন থেকে সম্পূর্ণ অজ্ঞাত। এরপর সোয়ান ইয়ংসুককে ফোন করে এবং এসব ঘটনা জানায় এবং ইয়ংসুক বুঝতে পারে অতীতকে বদলানোর ফলে ভবিষ্যৎকেও বদলানো সম্ভব। এদিকে সোয়ান তার বাবা মাকে ফিরে পেয়ে বেজায় খুশি। সে বেশিরভাগ সময় তাদের সঙ্গেই কাটাতে থাকে, যার ফলে সে ইয়ংসুককে
তার আগের মতো সময় দিতে পারে না। এই কারণে ইয়ংসুক সোয়ানের উপর রেগে যায়, কারণ সোয়ান ছাড়া তার আর কোনো কথা বলার সঙ্গী ছিল না। এরপর সোয়ান যখন ইয়ংসুকের কল রিসিভ করে, ইয়ংসুক তাকে রাগের বশে উল্টোপাল্টা বলতে থাকে। তখন হঠাৎ ইয়ংসুকের চিৎকার শোনা যায়। ফোনে ইয়ংসুকের মা সোয়ানকে রেগে গিয়ে বলে, কে তুমি, আর কখনো এখানে ফোন করবে না। এই বলে সে ফোনটা কেটে দেয়। তখন দেখা যায় ইয়ংসুকের মা ইয়ংসুককে বেসমেন্টের একটা চেয়ারের সাথে বেঁধে প্রচণ্ড মারছে এবং অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করছে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন ইয়ংসুকের উপর ঝাড়ফুঁক করছে। পরে সোয়ান ইয়ংসুককে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখে এবং সে ইয়ংসুকের সম্বন্ধে ইন্টারনেটে সার্চ করে। এর ফলে সে একটা আশ্চর্য খবর জানতে পারে। সোয়ান দেখে যে 1999 সালের ঠিক আজকের দিনেই ইয়ংসুককে তার মা খুন করেছে। এই খবরটা সে ইয়ংসুককে জানায় এবং তাকে সেই বাড়িটা থেকে পালানোর পরামর্শ দেয়। এরপর মুভিটা দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় ইয়ংসুকের মা একটা ছুরি নিয়ে ইয়ংসুকের ঘরের দিকে এগিয়ে চলেছে। এরপর সে ইয়ংসুকের বিছানার উপর ছুরিটা দিয়ে একের পর এক হামলা করে, কিন্তু সেখানে ইয়ংসুক ছিল না। সে দরজার পিছনে লুকিয়েছিল। সে তার মাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন মারতে চাইছো? উত্তরে ইয়ংসুকের মা বলে, আমি তোমার ভাগ্য দেখেছি, তোমার হাতে অনেকের মৃত্যু লেখা আছে। কথাটা শোনার পর ইয়ংসুক একজন সাইকো পেশেন্টের মতো হাসতে থাকে। এরপর সে তার মায়ের উপর ফায়ার এক্সটিংগুইশারের গ্যাস স্প্রে করে এবং ছুরি দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। এদিকে সোয়ান ইয়ংসুকের কলের জন্য অপেক্ষা করতে থাকে। ইয়ংসুক তাকে ফোন করে জানায় যে সে ঠিক আছে, কিন্তু সে তার মায়ের খুনের ব্যাপারটা চেপে যায়। মায়ের মৃত্যুর পর ইয়ংসুক যেন নতুন জীবন পেয়েছে। সে প্রতিদিন নতুন নতুন রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার খেতে থাকে, বিভিন্ন শপিং মলে গিয়ে নিজের পছন্দ মতো ড্রেস কিনতে থাকে। এক কথায় সে এখন নিজের মর্জির মালিক। তাকে কোনো কিছুতে বারণ করার মতো আর কেউ ছিল না। এরপর একদিন সাংহো ইয়ংসুকের বাড়িতে স্ট্রবেরি ডেলিভারি দিতে আসে। সে ফ্রিজে স্ট্রবেরিগুলো রাখতে গেলে দেখে সেখানে ইয়ংসুকের মায়ের দেহটা পিস পিস করে কাটা আছে। স্বাভাবিকভাবেই সাংহো প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন ইয়ংসুক সেখানে এসে পড়ে এবং বলে, ফ্রিজটা কেন খুলতে গেলে বলো তো? ইয়ংসুকের এরকম আচরণ দেখে সাংহো আরও ভয় পেয়ে যায় এবং পাশে পড়ে থাকা ফোনটা কল করে কাউকে সাহায্যের জন্য ডাকে, কিন্তু কল চলে যায় সোজা সোয়ানের কাছে। আসলে ইয়ংসুকের ওই ফোনটাতে যে নাম্বারে ডায়াল করা হোক না কেন, কল যাবে সোজাসুজি 2019 সালে সোয়ানের কাছেই। সোয়ান ফোনটা রিসিভ করে এবং সাংহোর আর্তনাদ শুনতে পায় এবং হঠাৎ সেই আওয়াজটাও বন্ধ হয়ে যায়। এদিকে 2019 সালে সাংহো সোয়ানদের বাড়ি এসেছিল, কিন্তু ফোনটা রাখার পর সে যখন নিচে আসে সেখানে সাংহো আর ছিল না। এমনকি সোয়ানের বাবা মাও সাংহোকে চিনতে অস্বীকার করে। এরপর সোয়ান সাংহোর স্ট্রবেরি ফার্মে ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখে ফার্মটা যেন বহু বছর ধরে ভঙ্গুর হয়ে পড়ে আছে। তখন সে ছুটে যায় পুলিশ স্টেশনে। সেখান থেকে সোয়ান জানতে পারে যে 1999 সালে ইয়ংসুক তার মা এবং সাংহোকে খুন করেছে, যার জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এদিকে দেখা যায় 1999 সালে নিখোঁজ সাংহোর খোঁজ করতে করতে দুজন পুলিশ ইয়ংসুকদের বাড়িতে এসেছে। তারা ইয়ংসুককে সাংহোর সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ইয়ংসুকের উত্তর দেওয়ার ভাবভঙ্গি দেখে একজন পুলিশের হালকা সন্দেহ হয়, কিন্তু বেশি কথা না বাড়িয়ে তারা সেখান থেকে চলে যায়। এরপর ইয়ংসুক আবার সোয়ানকে ফোন করে। সোয়ান গম্ভীর স্বরে বলে, তুমি তোমার মা আর সাংহোকে মেরে ফেলেছো, তাই না? তোমার মা তোমাকে মারতে চেষ্টা করলেও সাংহো তো কিছু করেনি, তুমি ওকে মারলে কেন? ইয়ংসুক কিছু না জানার ভান করে বলে, কি বলছো কি, আমি কিছুই বুঝতে পারছি না। তখন সোয়ান ইন্টারনেট থেকে 1999 সালের খবরের কাগজের একটা হেডলাইন পড়তে থাকে। সেখানে লেখা ছিল, সিরিয়াল কিলার ইয়ংসুক যার যাবজ্জীবন জেল হয়েছে। কথাটা শোনার পর ইয়ংসুক থমকে দাঁড়িয়ে পড়ে। তখন সে সোয়ানকে খোঁজ নিতে বলে যে কোন কোন এভিডেন্সের উপর ভিত্তি করে তাকে গ্রেফতার করা হয়েছে, যাতে সেটি এভিডেন্সগুলো মিটিয়ে দিতে পারে। কিন্তু সোয়ান চায় না একজন খুনিকে আর কোনো রকমভাবে সাহায্য করতে, তাই সে কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ বাদে ইয়ংসুকদের বাড়িতে ছোট্ট সোয়ান আর তার বাবা আসে তাদের প্রপার্টিটা কেনার জন্য। সেখানে গিয়ে সোয়ানের বাবা ইয়ংসুকের মায়ের খোঁজ করতে থাকে।
সেই কারণে আবার একটা খুন লুকানোর জন্য ইয়ংসুক সোয়ানের বাবাকেও মেরে ফেলে। অপরদিকে 2019 সালে দেখা যায় সোয়ানকে তার বাবা ড্রাইভিং শেখাচ্ছে। তখন হঠাৎ সেই গাড়িটা সহ তার বাবাও উধাও হতে শুরু করে, কারণ অতীতে ইয়ংসুক সোয়ানের বাবাকে মেরে ফেলেছে। সোয়ান বাড়ি ফিরে দেখে তাদের বাড়িটাও আগের অবস্থায় নেই, সেটা একটা ভগ্নপ্রায় পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে। তখন ইয়ংসুক সোয়ানকে ফোন করে জানায় যে তার বাবাকে সে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। তাছাড়া ছোট্ট সোয়ান এখন তার সামনেই বসে আছে। সে যদি 1 ঘন্টার মধ্যে এভিডেন্সগুলোর খোঁজ দিতে না পারে তাহলে ছোট্ট সোয়ানকেও ইয়ংসুক মেরে ফেলবে। সোয়ান এবার সময়ের বেড়াজালে সম্পূর্ণ ফেঁসে যায়, কারণ সে বর্তমান থেকে অতীতে ইয়ংসুকের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু অতীত থেকে ইয়ংসুক পারবে তার ক্ষতি করতে। সোয়ান এবার ইয়ংসুকের কেসটা নিয়ে রিসার্চ করতে থাকে। সে জানতে পারে যে ইয়ংসুক যে ছুরিটা দিয়ে খুনগুলো করেছিল সেই ছুরিটা একটা আবর্জনা পুরানোর লোক খুঁজে পায়, যার মধ্যে ইয়ংসুকের ফিঙ্গারপ্রিন্টস আর রক্ত লেগেছিল। সেটা থেকেই পুলিশ ইয়ংসুককে ধরতে পেরেছিল। এর সঙ্গে সোয়ান জানতে পারে যে 1999 সালে ঠিক ওই দিন বিকেল 5টায় একটা জায়গায় অনেক বড় ব্লাস্ট হয়েছিল। এরপর সোয়ান ইয়ংসুককে ফোন করে কেসের সমস্ত ডিটেলস দেয়, কিন্তু লোকেশনটা দেয় যেখানে ব্লাস্ট হয়েছিল সেই জায়গার। এরপর সোয়ানের দেওয়া ইনফরমেশন অনুযায়ী ইয়ংসুক সেই ঠিকানাতে যায় এবং সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়। এদিকে সোয়ানের কাছে ইয়ংসুকের ফোন থেকে কল আসে। কলে ছোট্ট সোয়ান বলে, আমাকে প্লিজ বাঁচাও। এর ফলে বর্তমানে সোয়ান ধরে নেয় যে ইয়ংসুক সেই ব্লাস্টে মারা গেছে। ঠিক তখন ফোন কলে ইয়ংসুকের আওয়াজ ভেসে আসে। সে সোয়ানকে বলে, বাহ, তুমি তো বেশ ভালোই মিথ্যে বলো, কিন্তু এই মিথ্যের শাস্তি তো তোমাকে পেতেই হবে। এই বলে সে ফুটন্ত জল ছোট্ট সোয়ানের গায়ে ঢেলে দেয়। সেই সঙ্গে দেখা যায় বর্তমানে সোয়ান যন্ত্রণায় তড়পাচ্ছে এবং তার শরীরও পুড়ে যাচ্ছে। এরপর ইয়ংসুক সোয়ানের মাকে মেরে ফেলারও হুমকি দেয়। তখন বাধ্য হয়ে সোয়ান ছুটে যায় পুলিশ স্টেশনে। স্টেশনের দরজা ভেঙে সে ইয়ংসুকের কেসের প্রপার ডিটেলস বার করে এবং সেই তথ্যগুলো সে ইয়ংসুককে জানায়। ইয়ংসুক এবার প্রকৃত ঠিকানাতে যায় এবং সেই বৃদ্ধ নোংরা কুড়োনো লোকটাকে মেরে রক্ত লাগা ছুরিটা নিয়ে চলে আসে। তখন দেখা যায় বর্তমানে পুলিশের ডায়েরি থেকে ইয়ংসুকের কেসটা মুছে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই সেই ডায়েরিতে নতুন একটা কেস ভেসে ওঠে। আসলে 1999 সালে পুলিশের কাছে গিয়ে সোয়ানের মা তার স্বামী এবং মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা রিপোর্ট লেখায়। ওদিকে ইয়ংসুক তার কেসের সমস্ত এভিডেন্সগুলো জারিয়ে দিতে থাকে। তার ফলে বর্তমানে সোয়ান বিভিন্ন পরিবর্তনের সম্মুখীন হয়। সোয়ান দেখে তাদের বাড়িটাতে হঠাৎ অনেকগুলো বড় বড় ফ্রিজ চলে এসেছে, যেগুলোতে ইয়ংসুক খুন করা দেহগুলোকে কেটে কেটে রাখত। ফ্রিজের সংখ্যাগুলো দেখে সোয়ান বুঝতে পারে যে এতদিনে ইয়ংসুক ঠিক কতগুলো খুন করেছে। সেই মুহূর্তে দেখানো হয় যে কেউ একজন বর্তমান থেকে অতীতে ইয়ংসুকের কাছে ফোন করে এবং তাকে সাবধান করে দিয়ে বলে, তুমি শীঘ্রই ধরা পড়তে চলেছ এবং মরতে চলেছ। এই দৃশ্যের কথা তোমরা একটু মনে রেখো, কারণ শেষের টুইস্টটা বোঝার জন্য আমাদের এই দৃশ্যটার প্রয়োজন পড়বে। এদিকে অতীতে সোয়ানের মা পুলিশকে সঙ্গে করে ইয়ংসুকদের বাড়িতে যায় ছোট্ট সোয়ান এবং তার বাবাকে খোঁজার জন্য। তারা পুরো বাড়িটা ভালো করে খুঁজে দেখলেও ছোট্ট সোয়ান এবং তার বাবার কোনো হদিশ পায় না। তখন সোয়ানের মা ইয়ংসুকের ফোনটা দিয়ে সোয়ানের বাবাকে কল করে, কিন্তু ফোনটা চলে যায় 2019 সালে সোয়ানের কাছে। মায়ের আওয়াজ শুনতে পেয়ে সোয়ান বলে, মা, তুমি এক্ষুনি এই বাড়িটা থেকে বেরিয়ে যাও, ও তোমাকে মেরে ফেলবে। ঠিক তখন সোয়ানের মাথায় কেউ একজন আঘাত করে। সেটার কেউই নয়, বরং ইয়ংসুক। এর থেকে বোঝা যায় ইয়ংসুককে অতীতে পুলিশ ধরতে পারেনি এবং সে বর্তমানে অর্থাৎ 2019 সালে সোয়ানদের বাড়িতেই রয়েছে। এদিকে অতীতে ইয়ংসুক পুলিশটাকে মেরে ফেলে এবং তারপর সে সোয়ানের মাকে মারার জন্য তাড়া করে। সোয়ানের মা ফোনটা হাতে করে একটা ঘরে লুকিয়ে পড়ে। এদিকে বর্তমানে সোয়ানও ইয়ংসুকের হাত থেকে বাঁচতে নিজেকে একটা ঘরে লক করে দেয়। ফোনে সে তার মাকে বলে যে ইয়ংসুককে মেরে ফেলতে, কারণ এটা ছাড়া তাদের বেঁচে থাকার আর কোনো উপায় নেই। তখন হঠাৎ সোয়ানের মা দরজার বাইরে ছোট্ট সোয়ানের কান্না শুনতে পায়। সে ছুটে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখন ইয়ংসুক এসে ছুরি দিয়ে তার পিঠে কোপ বসিয়ে দেয়।
সে পুনরায় ছুরি চালাতে গেলে সোয়ানের মা প্রতিরোধ গড়ে তোলে। মেয়েকে বাঁচানোর জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত সে লড়াই চালাতে থাকে। তখন মুভিটা দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় বর্তমানের ইয়ংসুক দরজা ভাঙতে থাকে সোয়ানকে মারার জন্য। সে সোয়ানকে মারতে যাবে, ঠিক তখনই বর্তমানের ইয়ংসুক অদৃশ্য হয়ে যায়, কারণ অতীতে সোয়ানের মা ইয়ংসুককে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে, যার ফলে অতীতে ইয়ংসুক মারা গেছে। এরপর বর্তমানে সোয়ান ছুটে যায় কবরস্থানে। সেখানে গিয়ে সে তার বাবার কবরের পাশে আর একটা কবর দেখতে পায়। সে ভাবতে থাকে যে ওটা তার মায়ের কবর, অর্থাৎ অতীতে ইয়ংসুকের সাথে লড়তে লড়তে তার মাও হয়তো মারা গেছে। সেই কারণে সে প্রচণ্ড কান্না করতে থাকে। ঠিক তখন সোয়ানের মায়ের আওয়াজ ভেসে আসে। সোয়ান দেখে যে তার মা বেঁচে আছে। কাছে আসলে সে তার মায়ের গলায় ও হাতে বিভিন্ন ক্ষতচিহ্ন দেখতে পায়। সোয়ান বুঝতে পারে যে এতদিন সে যে মাকে দু চোখে দেখতে পারতো না, যে মাকে সে সবসময় অবজ্ঞা করত, সেই মাই তাকে বাঁচানোর জন্য নিজের প্রাণটাও বাজি রেখেছিল। সবশেষে এত ঝুট ঝামেলা পেরিয়ে সোয়ান তার মাকে নিয়ে বাড়ি যেতে থাকে। ওয়েট, এখানে গল্পটা শেষ নয়। এরপর সেই দৃশ্যটা আবার দেখানো হয়, যেখানে অতীতের ইয়ংসুককে ফোনে কেউ একজন সাবধান করছিল। আসলে সেই ব্যক্তি আর কেউ নয়, বরং বর্তমানের ইয়ংসুক। সে অতীতের ইয়ংসুককে ফোন করে আগে থেকেই আগন্তুক ঘটনা সম্বন্ধে সাবধান করে দিয়েছিল, যার ফলে সে ওই সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পরেও বেঁচে যায়। তখন বর্তমানে দেখা যায় যে সোয়ানের পাশ থেকে তার মা হঠাৎ উধাও হয়ে গেছে, কারণ অতীতে ইয়ংসুক সোয়ানের মাকে মেরে ফেলতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে দেখা যায় বর্তমানে সোয়ানও একটা চেয়ারের বন্দি অবস্থায় চলে এসেছে, আর তাকে বন্দি করে রেখেছে ইয়ংসুক। অর্থাৎ অতীতে ইয়ংসুক বেঁচে যাওয়ার ফলে সোয়ানের বর্তমান আবার পরিবর্তিত হয়ে যায়, এবং এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়। এবার স্বাভাবিকভাবেই মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এই ইয়ংসুক এতগুলো খুন করলেও সোয়ানকে কেন শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল। আসলে সোয়ানই ছিল সেই ব্যক্তি যার কারণে অতীতের ইয়ংসুক নিজের ভবিষ্যৎকে জেনেছে এবং একে একে আগন্তুক বিপদগুলো থেকে রক্ষা পেয়েছে। তাই সে যদি 1999 সালে ছোট্ট সোয়ানকে মেরে ফেলতো, তাহলে 2019 সালে সোয়ানের সাথে সে কখনোই যোগাযোগ করতে পারতো না এবং তার ভবিষ্যৎকেও বদলাতে পারতো না। তাই নিজের ভবিষ্যৎকে ঠিক রাখার জন্য সোয়ানের বেঁচে থাকাটা একান্ত জরুরি ছিল। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।